নমস্কার, শান্ত টিভির পর্দায় রয়েছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। সময় যতই পেরোচ্ছে ততই ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে, বাঁধ ভাঙছে ধৈর্যের। পাহেলগাঁও হামলার প্রতিশোধ নিয়ে প্রশ্ন যতটা জোরালো হচ্ছে, ঠিক ততটা মজবুত রূপ নিচ্ছে প্রস্তুতি। একের পর এক ম্যারাথন বৈঠক করে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সকালে তিনি বায়ুসেনা প্রধান অমলপ্রীত সিং এবং বায়ুসেনার শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন। দীর্ঘক্ষণ আলোচনা হয় এই বৈঠকের আলোচনার মূল বিষয়বস্তু ছিল বায়ুসেনার প্রস্তুতি, যদিও এই বৈঠকের আনুষঙ্গিক বিষয়বস্তু গোপন রাখা হয়েছে। বায়ুসেনা ইতিমধ্যে পাক সীমান্তে মহড়া শুরু করে দিয়েছে। শনিবার কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সঙ্গে জরুরি বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকের বিষয়বস্তু প্রকাশ্যে আনা হয়নি। এদিকে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটা হলো, ভারত পুরোপুরিভাবে যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিয়েছে। জবলপুরের খামারিয়ার অর্ডিন্যান্স ফ্যাক্টরির কর্মীদের ছুটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অস্ত্র কারখানায় যে সমস্ত কর্মী আগে থেকে ছুটিতে রয়েছে তাদেরও জরুরি ভিত্তিতে ছুটি বাতিল করা হয়েছে। আগামী দিনেও কোনো কর্মীকে ছুটি দেওয়া হবে না বলে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ যুদ্ধকালীন তৎপরতার অস্ত্র তৈরির কাজটা শুরু করে দিল ভারতীয় সেনা। পাকিস্তানের সঙ্গে পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে কার্যত যুদ্ধের মেজাজে ভারত। জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে হামলার পর দিল্লির প্রত্যাঘাতে অস্বস্তি বাড়ছে ইসলামাবাদের। এবারে চন্দ্রভাগা নদীর জল বন্ধ করল ভারত। জম্মু কাশ্মীরের হয়ে সিন্ধু, চন্দ্রভাগা এবং বিতস্তার জল পাকিস্তানের দিকে বয়ে যায়। ফলে জলপ্রবাহ আটকানো এবং বাড়তি জল ছাড়া দুটো প্রক্রিয়াই রয়েছে ভারতের হাতে। বলা যেতে পারে গ্রীষ্মের মরশুমে শুরুতে দিল্লি এই পদক্ষেপ অস্বস্তি বাড়ালো ইসলামাবাদে। পেহেলগাঁও হামলার পরে পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিত করেছে ভারত। সিন্ধু এবং তার উপনদীগুলোর জলপ্রবাহ নিয়ন্ত্রণে এ চুক্তি হয়েছিল। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর শিক্ষা দেওয়ার জন্য বিতস্তার জল ছাড়ে ভারত। এর ফলে পাক অধিকৃত কাশ্মীরে একাংশে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। সে সময় পাকিস্তানের অভিযোগ ছিল কোনো রকম সতর্ক বার্তা ছাড়াই জল ছেড়েছে ভারত। ভারতও তখন পাল্টা দাবি করেছিল নিয়ম মেনে জল ছাড়া হয়েছে। এদিকে চন্দ্রভাগা নদীর উপর জম্মু কাশ্মীরের রামবান জেলায় বাগলিহাট বাঁধ রয়েছে ভারতের। দীর্ঘদিন ধরে দুদেশের মধ্যে এই বাঁধ নিয়ে বিরোধ রয়েছে। ইসলামাবাদের অভিযোগ, এই বাঁধ তৈরি করে পাকিস্তানের জল আটকাতে চায় দিল্লি। এ বিষয়ে তারা বিশ্ব ব্যাংকের হস্তক্ষেপ চেয়েছিল। পেহেলগাঁও হামলার জেরে এবারে সেই বাঁধ ব্যবহার করে পাকিস্তান মুখী জল আটকে দিল ভারত। একই পরিকল্পনা রয়েছে বিতস্তার নদীর উপর কিশন গঙ্গা বাঁধ নিয়েও। সব মিলিয়ে বলা যেতে পারে পাকিস্তানের উপর রীতিমতো চাপ সৃষ্টি করে অস্বস্তি বাড়ানোই হচ্ছে ভারতের প্রধান উদ্দেশ্য। রানীর বাজার নলকরিয়া এলাকায় ভয়াবহ যান দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে বাইক এবং স্কুটির মধ্যে। মৃত্যু হয় স্কুটি আরোহীর, আহত হয় বাইক আরোহী সৈনিক দেবনাথ, বয়স 27 বছর। ঘটনার বিবরণী জানা যায়, রবিবার বাইক এবং স্কুটির সংঘর্ষের পর স্থানীয়রা খবর দিয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে। দুজনকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসকের সমস্ত চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়েন স্কুটি চালক। ঘটনা তদন্ত শুরু করেছে রানীর বাজার থানার পুলিশ। নলগড়িয়া একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা রানীবাজার ফায়ার সার্ভিসে ইনফর্ম করছে। আমরা কল পাওয়ার সঙ্গে তৎক্ষণাৎ ওখানে গেছি, গিয়ে পজিটিভ স্পটে গিয়ে আমরা দুজন পাইছি, একজন বাইক আরোহী আর একজন স্কুটি আরোহী। তো এই সময় হয়তো একজন হয়তো মারা যেতে পারে। আপনারা গিয়ে কি অবস্থা পাইছেন? প্রতিদিন অবস্থায় পাইছি একজনকে। কিভাবে হয়েছে? স্কুটি বাইকে কি মুখোমুখি? মুখোমুখি হয়েছে। আরেকজনের অবস্থা কিরকম? এখন তো ট্রিটমেন্ট চলছে, তাই না? আরেকজনের নাম পরিচয় পাওয়া গেছে কিছু? একজনের পাওয়া গেছে, একজনের বাইক আরোহী। নামটা কি একটু বলুন তো? বাইকের সৌমিক দেবনাথ। সৈনিক দেবনাথ। আপনারা কোন স্টেশন থেকে? রানীবাজার ফায়ার সার্ভিস। বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ছেছুড়ি মাই
সিলোটিয়া মুড়া এলাকায় পুকুর থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ। মৃত ব্যক্তির নাম নির্মল পাল, পেশায় সে একজন দিনমজুর। চেচুরিবাই সিলোটিয়া মুড়া এলাকার বাসিন্দা জগদীপ দেবনাথের পুকুর থেকে উদ্ধার হয় নির্মল পালের মৃতদেহ। রবিবার সকালে গ্রামবাসীরা মৃতদেহ দেখতে পেয়ে পুলিশ ও পরিবারের লোকজনদের খবর দেয়। তারপর ঘটনাস্থলে ছুটে যায় বিশ্রামগঞ্জ থানার পুলিশ ও পরিবারের লোকজন। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে নিয়ে যায়। মৃত ব্যক্তির স্ত্রী জানান, প্রতিদিনের ন্যায় শনিবার সকালে নির্মল পাল কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে যান। প্রায় সময় সে যত রাত হোক না কেন কাজ থেকে বাড়িতে ফিরে আসেন। যদি বাড়িতে ফিরে না আসে তবে বাড়িতে ফোন করে জানায়, কিন্তু শনিবার গভীর রাত পর্যন্ত সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সকলে ঘুমিয়ে পড়েন। এর মধ্যে সকালবেলা খবর পান এলাকার এক পুকুরে নির্মল পাল পড়ে রয়েছে। নির্মল পালের মৃত্যুকে নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। যদিও পুলিশ ঘটনার তদন্তে নেমেছে, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বিশাল ঘর কাজও গেছে, কাজেতে 9টা জিমে মালিকে যাচ্ছে আইছে। অন্য দিনও আয়া পরে আমরা ভাবছি আয়া পড়বো, আমরা 11টা পর্যন্ত অপেক্ষা কইরা ঘুমাইয়া রয়েছি। আরো এরকম কাজ করছে দে আয়া পরে অনেক রাত হইলো, আয়া পরে নাইলে থাহে মন কইরা কয়, কালকা দোয়ার মনও করছে না, মালিকের নাম্বারও 2 স্টপ কয়। তারপরে দিয়া রাত্রে 9টার সময় আইয়া দোয়ান থেকে বলে জিরা বাজা লইছে, লইয়া পুজতুনির বাড়াই যে আমরা কইতাম পারি না, আমাদের ওরে না ফোন করছে কয় সকালবেলা। কুমারঘাট মহকুমার বেদছড়া ডারলুং বস্তিতে খুন হয়েছিল লাল নুনা ডারলুং নামে 40 বছর বয়সের এক ব্যক্তি। পেশায় তিনি ছিলেন একজন স্বাস্থ্যকর্মী। লাল নুনা ডারলুং হত্যাকাণ্ডে অভিযুক্ত মলয় দেববর্মা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে ফটিকরায় থানার পুলিশ। বেদছড়া এলাকায় মিমিতা রিয়াং নামে এক যুবতীর সঙ্গে মলয় দেববর্মার বিয়ে হয়েছিল গত কয়েক বছর আগে। সমাজপতিদের উপস্থিতিতে গত 3 মাস আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছিল। মলয় দেববর্মা আচমকাই মিমিতার বাপের বাড়িতে এসে তাদের সন্তানকে জোর করে নিয়ে যেতে চান। তখন বাধা দেয় প্রতিবেশী লাল নুনা ডারলুং। এ সময় ক্ষিপ্ত হয়ে মলয় দেববর্মাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে লাল নুনা ডারলুং। এই ঘটনায় তার মৃত্যু হয়েছে। এই ঘটনার মূল অভিযুক্ত মলয় দেববর্মাকে গ্রেপ্তার করে পুলিশ। গতকালকে অ্যারেস্ট করা হয়েছে কুমারঘাট পিএসএর ক্যাশ কানেকশন। আমার কেস নাম্বার হলো 6/2025। আয় ইন্সপেক্টর রিনেমনি হালাম অ্যারেস্ট করেছে। যেটা অ্যারেস্ট করেছে তাইটার নাম কি? আসামির নাম হলো মলয় দেববর্মা, বাবার নাম উমেশ দেববর্মা, বাড়ি দুলিছড়া, থানা ফটিকরায়। রবিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলা রেল স্টেশন থেকে পাঞ্জাবের উদ্দেশ্যে রওনা হয় পার্সেল কার্গো ট্রেন। এখন থেকে প্রতি রবিবার দুপুর 2টা থেকে এই পার্সেল কার্গো ট্রেন এখান থেকে পাঞ্জাবের উদ্দেশ্যে রওনা হবে। মোট 4 দিন সময় লাগবে পাঞ্জাবে পৌঁছাতে, অর্থাৎ বৃহস্পতিবার নাগাদ পাঞ্জাবে পৌঁছে যাবে এই ট্রেন। পাঞ্জাব থেকে এই ট্রেন আগরতলার উদ্দেশ্যে রওনা হবে শুক্রবার। মঙ্গলবার আগরতলায় এসে পৌঁছে যাবে এই ট্রেনটি। ত্রিপুরায় বাঁশজাত উৎপাদিত পণ্য সামগ্রী এবং রাবার সঠিক সময়ে যাতে আগরতলা থেকে উত্তর ভারত কিংবা দিল্লিতে গিয়ে বাজারজাত ধরতে পারে, এই লক্ষ্যকে সামনে রেখে পার্সেল কার্গো ট্রেনের সূচনা করা হয়েছে, এমনটা জানিয়েছে এভিজি লজিস্টিক্সের ত্রিপুরার প্রধান প্রণয় গোস্বামী। सालों से रेल का व्यापार करती है। पैन इंडिया बेसिस पे हम बीपीयू लीज्ड और इंडेंट दोनों बेस पे चलाते हैं। कश्मीर से कन्याकुमारी तक, नॉर्थ से साउथ तक और ईस्ट से वेस्ट तक हमारी कंपनी हर एक स्टेशन पे लीज और इंडेंट ट्रेन चलाती है। हम रोड के कंजप्शन को मैक्सिमम चाहते हैं कि ट्रेन के थ्रू ढुलाई हो, जिसमें कार्बन भी बचती है, पॉल्यूशन कम होता है, टाइम बाउंड डिलीवरी देते हैं अपने कस्टमर को और अच्छी से अच्छी सेवा प्रदान करते हैं अपने कस्टमर को।
সাবরুম মহকুমার গলাছড়া স্মৃতি দশরথদেব স্মৃতি আবাসিক দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে হোস্টেলে শনিবার রহস্যজনকভাবে মৃত্যু হয় নবম শ্রেণীর ছাত্র শ্যামল ত্রিপুরার। শনিবার বিকেলে হোস্টেলে নবম শ্রেণীর এই ছাত্র আত্মহত্যা করেছে বলে খবর। রবিবার এই বিদ্যালয়ে আসে তিপ্রামুথার একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলটি কথা বলে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের সঙ্গে, কথা বলে হোস্টেল সুপারের সঙ্গেও। কিন্তু কি কারণে এই আত্মহত্যা, এর কোনো কারণ খুঁজে বের করতে পারেনি তারা। প্রতিনিধি দলটি বক্তব্য, যে সমস্ত অভিভাবকরা তাদের ছেলে মেয়েদের হোস্টেলে পড়াশোনা করার জন্য পাঠিয়ে থাকেন, তারা কয়েক মাস অন্তর অন্তর তাদের ছেলে মেয়েদের সঙ্গে নিয়ে হোস্টেলের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে আলোচনা করে যাতে কাউন্সেলিং করে থাকে। এমনটা না হলে ছেলেমেয়েরা হোস্টেলে একা থাকতে থাকতে তাদের মধ্যে একটা হতাশাগ্রস্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এই হতাশাগ্রস্ত পরিস্থিতি থেকে আত্মহত্যার মতো ঘটনা ঘটার সুযোগ থাকে। এ ধরনের ঘটনা যাতে না ঘটে, এর জন্যই কাউন্সেলিং এর প্রয়োজন। আজকে যে দশরথদেব রেসিডেন্ট মেমোরিয়াল স্কুলের একটা ক্লাস 9 শ্যামল ত্রিপুরা, উনি গতকালকে বিকেলের দিকে সুসাইড করেছেন। তো সেখানে আমরা যাতে এখানে টিচার যারা আছে এবং যারা স্টুডেন্ট আছে তারা সাথে ইন্টারাকশন করার, তারপরে যারা কোনো রেজাল্ট পায়নি উনি কি কেন সুসাইড করেছে। কিন্তু আমরা এখনও পর্যন্ত যারা ক্লাস 9 স্টুডেন্ট আছে, যারা ছেলেরা আছে তার সাথে ইন্টারাকশন করলাম, আর যারা মেয়েরা আছে তার সাথে ইন্টারাকশন করলাম, কিন্তু করার পরেও কোনো রেজাল্ট পায় না যে কী কারণে উনি সুসাইড করছে। পিতৃহারা মেয়ের মাধ্যমিক পরীক্ষায় অভাবনীয় সাফল্য। এই সাফল্যে গর্বিত গোটা জরিলা। সাফল্য আদায়ের পর বাবার স্মৃতি মনে পড়ায় চোখে বাঁধ ভাঙল কৃতি ছাত্রী সোমা দেবনাথের। এগিয়ে যাওয়ার পথে তার প্রতিবন্ধকতা এখন শুধু দারিদ্রতা। দক্ষিণ চরিলাম গ্রাম পঞ্চায়েতের মধ্যপাড়া এলাকার নিম্ন মধ্যবিত্ত ঘরের ছাত্রী সোমা দেবনাথ এবারে দক্ষিণ চরিলাম ইংরেজি মাধ্যম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে 469 নম্বর পেয়ে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। কৃতি ছাত্রী সোমা দেবনাথ পড়তে চায় একাদশ শ্রেণীতে বিজ্ঞান নিয়ে। আর্থসামাজিক অবস্থা দুর্বল হওয়ার কারণে সোমার এই ইচ্ছে কতটা পূরণ হবে সেটা একেবারে অমানিসার ঘন আধারের দিকে রয়েছে। এই সাফল্যের পর মনে পড়ছে তাঁর বাবাকে। অতীতে ও মেয়ের সাফল্যে খুব খুশি হতো বাবা। আজ বাবা থাকলে কোনো কিছুই অসম্ভব হতো না। বাবা থাকলে সবকিছু সম্ভব হতো। বাবা থাকলে সবচেয়ে বেশি খুশি হতো। বাবার স্মৃতিতে বাঁধ ভাঙল সবার চোখের। কত নাম্বার পেয়েছো? আমি 94% পাইছি, টোটাল 469। তো নাম্বার তো যেরকম মানে পরিশ্রম করছি ওই রকমই পাইছি আমি। তবে আমার বাবা মারা গেছে আমি যখন 6-এ আসলাম। তো আমার বাবার অনেক অনেক স্বপ্ন আসলো যে আমারে দেখবো বড় হইতে। তো আজকে যদি বাবা থাকতো তাইলে হয়তো বা না, আমার বাবা খুব খুশি হতো। আমার বাবা ছোট বয়স থেকে, যখন আমি ছোট আসলাম, ভালো মার্কস করতাম, খুব মানে সবচেয়ে বেশি খুশি হতো আমার বাবা। যে বাবার খুব ইচ্ছা আসলো আমার মেয়েরে বড় করামো, একটা অফিসার হইব, এই হইব। তো আজকে বাবা থাকলে খুব খুশি হতো। ওই জিনিসটা খুব খারাপ লাগে। আমার যেদিনকে রেজাল্ট দিছে, শুধু মার সাথে আমি বাবার কথাই কইতেছিলাম, বাবা থাকলে হয়তো বা আজকে আমরা আরো আনন্দিত হইতাম। আমি রেজাল্ট করছি ভালো মোটামুটি। তো ইচ্ছা আসলো সায়েন্স নিয়ে পড়ানোর। আর আমরা যেহেতু আমার বাবা নেই, আমরা ফাইন্যান্সিয়ালি খুবই দুর্বল। তো আমার মার পক্ষে সম্ভব হতো না যে আমি সায়েন্স নিয়ে পড়ি। তো এই লিগে আমি আর্টসই চুজ করছি। তবে বাবা থাকলে হয়তো বা আজকে দিকটা না দেখতে হইতো। তোমার নাম কি? আমার নাম সোমা দেবনাথ। কোন স্কুল থেকে মাধ্যমিক পাস করেছো? ইংলিশ মিডিয়াম থেকে দিছি। আমার দাদা ভাতাটাও হয়েছে না। ওখানে যদি ভাতাটা হইতো তবু আচ্ছা, আমি 2বার করে ভাতার লেগে কাগজ জমা দিছি, কিন্তু হয়েছে না এখন আমার ভাতাটা। খুবই কষ্ট হইতেছে সংসারটা চালাইতে। আমার খুবই ইচ্ছা ছিল দাদা যে মেয়েরা আমি সায়েন্স নিয়ে পড়াবো, কিন্তু আমি টাকার লেগে পারতাম না পড়াইতাম। বাধ্য হয়ে আমি আর্টসে ভর্তি করাইছি। এদিকে সোমার মা শম্পা দেবনাথ জানিয়েছেন 2021 সালে 9 ফেব্রুয়ারি আত্মীয়ের বাড়ি থেকে নিমন্ত্রণ খেয়ে বাড়িতে ফেরার সময় যান দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর স্বামী গৌতম দেবনাথের। সে সময় সোমা 6ষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করত। এবারে সোমা মাধ্যমিকে পেয়েছে 94% নম্বর। মেয়ে সোমা বিজ্ঞান এবং অঙ্কে খুবই ভালো।
কিন্তু মেয়েকে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করানোর মতো আর্থিক সক্ষমতা নেই মা শম্পা দেবনাথের। তাই মেয়েকে কলা বিভাগে পড়াশোনা করানোর জন্যই তিনি ভাবনা চিন্তা করছেন। তিনি ভাতাও পাচ্ছেন না। ভাতা পেলে হয়তো ভাতার টাকাটা খরচ করতেন মেয়ের পেছনে। টাকার অভাবে মেয়েকে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করানোর স্বপ্নটা আর পূরণ হচ্ছে না। আজ সোমার বাবা বেঁচে থাকলে হয়তো সে স্বপ্নটা পূরণ হতো। সরকারের মানবিক দৃষ্টিভঙ্গি যদি সোমার উপর পড়ে, তাহলে হয়তো সোমার এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আর্থিক প্রতিবন্ধকতা দূর হতে পারে। অ্যাকচুয়ালি দাদা ভালো মেয়ে তো ভালো রেজাল্ট করছে, 94% মার্ক পাইছে। তো আমার তো মেয়ে খুব ইচ্ছা আসলো সায়েন্স নিয়ে পড়াশোনা করব, এবং সে অঙ্কেও খুব ভালো, মানে সায়েন্স গ্রুপটা ভালো আসলো, অঙ্কে ভালো, ইংরেজিতেও ভালো আসলো। কিন্তু দাদা সত্যি কথা গীতা, আমার হাজব্যান্ড 2021-এ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, মানে একটা নিমন্ত্রণ খায়া অনেক সময় মারা গেছে আর কি, তাই না। তো আমার ফাইন্যান্সিয়াল অর্থনীতি খুবই দুর্বল। আমি যে হারে সায়েন্স নিয়ে পড়াবো দাদা, সেই ক্ষমতা আমার নাই। যদি আমি পারতাম তাহলে মেয়ের আমি সায়েন্স নিয়ে পড়াইতাম, কিন্তু আজকে মানে আর্টসেই ভর্তি করাম এটাই ভাবতেছি। যদি টাকা পয়সার আমার সেমন দূর থাকতো দাদা, আমি তাইলে মানে সায়েন্স নিয়ে পড়াইলাম বলে মেয়ের, কিন্তু আমি পারতাম না দেখা ছাড়া আমি হ্যাঁ আর্টসেই ভর্তি করামো আর কি। কিন্তু আমার ভাতাটাও দাদা হয়েছে না এখনো। যদি আমার ভাতাটাও হইতো, আচ্ছা আমি একটা কিছু ভাবতাম, মানে এক্সট্রা কোনো কিছু রোজগার নাই যে আমি মেয়েরা সায়েন্স নিয়ে পড়ামো। তো যার লেগে আমি ভাবতেছি আর্টসেই ভর্তি করামো আর কি। এখন মানে আমার সরকারের তরফ থেকে যদি মানে কোনো ভবিষ্যতে কোনো স্কিম টিম থাকে, যদি আমার একটু মানে হেল্প করে মেয়েটারে নিয়ে আমি ভবিষ্যতে একটা জায়গাতে পৌঁছাইতে পারি। কারণ বহুত বড় স্বপ্ন আসছিল দাদা, কিন্তু মানে পারতাম না। আমি যদি আমার সরকারে যদি একটু সাহায্য করে, তাইলেই যদি মেয়েটারে আমি একটা জায়গাতে নিয়ে মানে পৌঁছাইতে পারি আর কি। আমার সরকারের কাছে এটাই আবেদন আর কি। আমি সরকারের কাছে অতটুকু চাই, যদি আমারে কিছু একটা সাহায্য করে, তাহলে মেয়েটারে আমি ভবিষ্যতে নিয়ে একটা জায়গাতে পৌঁছাইতে পারি। আমার মেয়ে 500টা সাবজেক্টে লেটার পাইছে, কিন্তু আজকে আমি টাকার লেগে মেয়েদের সায়েন্সে পড়াইতে পারতাম না। আজকে যদি থাকতো, বাবা থাকতো যদি, তাহলে ঠিকই চেষ্টা করতাম। এখন আমার অতটুকুই শুধু সরকারের কাছে আবেদন, যেন আমি একটু আমার একটু সাহায্যের হাত বাড়াই দেয়, যাতে ভবিষ্যতে কোনো একটা স্কিম টিমও যদি থাকে, যাতে আমি মানে মেয়েটার আমি ওই জায়গাটা নিয়ে পৌঁছাইতে পারি, আমার যাতে একটু সাহায্য করে আর কি। আমার অতটুকুই চাওয়া। কোন স্কুল থেকে দিছে মেয়ে? দক্ষিণ চরিলাম থেকে, সাউথ চরিলাম হাই স্কুল থেকে আর কি। আর্থিক দৈন্যদশা কাটিয়ে উঠে এবারে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করার স্বপ্ন সোমার পূরণ হবে কিনা সেটাই দেখার। শ্যামদন টিভি। নেশা সামগ্রী সহ ধৃত 4 জন আগরতলা রেল স্টেশন থেকে জিআরপি থানার পুলিশ এবং আগরতলা আরপিএফ যৌথভাবে 2 জন ড্রাগস পেডলারকে আটক করেছে। তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে মোট 22 কেজি 775 গ্রাম শুকনো গাঁজা। 2 ধাপে 4 জনকে আটক করা হয়েছে। 2 জন মহিলাকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে 4 কেজি 405 গ্রাম শুকনো গাঁজা আটক করা হয়। ধৃত 2 জন মহিলার নাম রঞ্জু দেবী এবং রসুনা দেবী। অপরদিকে আরও 2 জন যুবককে আটক করা হয়। ধৃতরা হল বিল্লাল হোসেন, বাড়ি মধ্য বক্সনগর, পিন্টু সরকার, বাড়ি খাসিয়া মঙ্গল। পাঞ্জাবে ট্রেন দিয়ে আগরতলা রেল স্টেশনকে ব্যবহার করে গাঁজাগুলো পাচার করার চেষ্টা করছিল। আগরতলা জিআরপি থানাতে তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নেওয়া হয়। এই মামলাতে আরও অনেকে গ্রেপ্তার হতে পারে বলে অনুমান। উদ্ধারকৃত গাঁজার কালোবাজারে মূল্য প্রায় 4,55,500 টাকা। তো ওনাদের কাছ থেকে মোট 22 কেজি 775 গ্রাম গাঁজা মানে সিজ করা হয়েছে। তো আমরা গতকালকে ওনাদের এগেনস্টে আমাদের আগরতলা জিআরপি থানাতে এনডিপিএস দ্বারা মামলা হয়েছে। তো আজকে আমরা ওনাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করছি এবং পুলিশের মানও চেয়েছি, এবং আমরা দেখছি মানে এগুলোর সঙ্গে কে বা কারা যুক্ত আছে। তো আমরা অবশ্যই তাদের আইডেন্টিফাই করে আইনের আওতায় আনবো। কত হতে পারে এগুলি? তো যারা মানে ত্রিপুরা থেকে বাইরে নিয়ে যায় বা আমরা যে ওই মানে তাদের কাছ থেকে জানতে পারি, এগুলি যখনই ত্রিপুরার বাইরে যায় মানে প্রায় 20,000 টাকা করে কেজি মানে তারা সেল করে। তো এই সুবাদে যদি আমরা ধরি, প্রায় ধরুন 5 লাখ টাকার আশেপাশে হবে। আর্থিক লেনদেনকে কেন্দ্র করে বহির রাজ্যের এক মহিলা ইটভাটার শ্রমিককে মারধর করল দোকানদার সহ তার পরিবারের লোকজনরা। ঘটনা রবিবার দুপুরে। মারধর করার সময় দোকানের দোকানদার সহ তার ছেলে মহিলার আপত্তিকর জায়গায় হাত দেয়, ছিঁড়ে ফেলে জামা কাপড়, এমনটাই অভিযোগ তুলে আক্রান্ত মহিলা নিজে। আসাম রাজ্যের এই মহিলা এবং তার পরিবার বিলোনিয়া দক্ষিণ সোনাইছড়ি এলাকায় একটি ইট ভাটায় কাজ করে। স্থানীয় শিব মজুমদারের দোকানে
সপ্তাহ অনুযায়ী বাকিতে জিনিস নিয়ে যায়। প্রতি সপ্তাহে বাটার পেমেন্ট হলে প্রতি সপ্তাহে তা পরিশোধ করে দেয়। কিন্তু এই মহিলা ও তার পরিবারের অভিযোগ, টাকা দেওয়া সত্ত্বেও দোকানের মালিক বাকি খাতায় তাদের নামে বেশি টাকা লিখে রাখে। এ ঘটনার প্রতিবাদ করলে দোকানদার শিব মজুমদার ও তার ছেলে সাগর মজুমদার এবং শিব মজুমদারের স্ত্রী মহিলাকে ব্যাপক মারধর করে। আক্রান্ত মহিলা ও তার পরিবার রবিবার দুপুরে বিলোনিয়া থানায় একটি অভিযোগ দায়ের করে। আমি গেছিলাম দাদারে সারে না, তারপর শিবু দত্ত মারছে না সিপিএম আগরতলা অঞ্চল কমিটির উদ্যোগে রবিবার এক পথসভা অনুষ্ঠিত হয়। আগরতলা ভগবান ঠাকুর চৌমুনি এলাকায় উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ব সুভাষিস গাঙ্গুলি সহ আরও অনেকেই। সিপিএম অঞ্চল কমিটি ডাকে এই পথসভার আয়োজন। নেশা কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা, এলাকার ট্রেন ও গলি পথ সংস্কার করা, এলাকার সুলভ শৌচাগার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ও তাতে পর্যাপ্ত পরিমাণে জলের ব্যবস্থা করা এবং মশার উপদ্রব বন্ধে ব্যবস্থা করা, এই সমস্ত বিষয়গুলোকে সামনে রেখে এদিন তাদের পথসভার আয়োজন। আমরা কোথায় যাচ্ছে, এই রাজ্যটাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? অতীতের কথা স্মরণ করুন। রাজ্যের শিক্ষক কর্মচারী তাদের অভাব অভিযোগের কথা তারা অফিসের মধ্যে বলতো, চিৎকার করে বলতো রাজ্যের সরকার আমাদের টাকা দেয় না, পাওনা টাকা দেয় না, এটা বলতো। এখন শিক্ষক কর্মচারীরা নীরবে অফিসের মধ্যে বসে থাকে, সুযোগ পেলে আস্তে ধীরে একটু বলে আমাদের তো টাকা আমরা পাই, যা পাই তা দিয়ে চলে না, সরকার তো আমাদেরকে আর টাকা দেয় না। আস্তে করে বলে কেন? কারণ বাক স্বাধীনতা, কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। চিত্রকলার নাট্য একাডেমির উদ্যোগে রবিবার আগরতলা প্রেস ক্লাবে ওড়িশি নৃত্য উৎসব আয়োজিত করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রকলা নৃত্য একাডেমির অধ্যক্ষা পিঙ্কি দেববর্মা, NS নর্থ ইস্ট ডকুমেন্টেশন এর পরিচালক সর্বাণী নন্দী সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন উপস্থিত অতিথিরা। ইন্টারন্যাশনাল ডান্স ফেস্টিভ্যাল, সেই ডান্স ফেস্টিভ্যালের মধ্যে আমাদের যে আটটি রাষ্ট্রীয় নৃত্য আছে, সেই নৃত্যগুলিকে নিয়ে সবার কাছে কালচারটাকে ধরে রাখা। আর বিশেষ সেই অনুষ্ঠানটা হলো আমাদের স্কুল চিত্রকলা ডান্স একাডেমি ওড়িশি ডান্স ফেস্টিভ্যাল। সেখানে যে ওড়িশি নৃত্য শেখানো হয় তার পাশাপাশি বিভিন্ন যেরকম আধুনিক ডান্স সেগুলিও ধরে রাখা হয়। এখানে যারা এসছেন আজকে, এখানে মেন হয়েছে সঙ্গীত নাটক একাডেমি মিসেস শ্রীমতী আমাদের যে ম্যাডাম আছেন সর্বাণী নন্দী, উনি এসছেন। তাছাড়া বাপন জনদর্পণ, তো ওনারা তো আছেন, অমিত ভৌমিক, তো সবাই পাশাপাশি তারা তো আছে আমাদের সাথে। কারণ প্রত্যেক প্রোগ্রামে আমি যখন ওদেরকে যখন ইনভাইট করি তখন এক সারাতে ওরা প্রোগ্রাম করার জন্য আসে। তাছাড়া এখানে যারা আজকে প্রোগ্রামের জন্য এসছেন শুধু ত্রিপুরার নয়, শিলচর, আসাম, এখান থেকে ওরা এসছেন। তো এখানে যে আমাদের উদ্দেশ্যটা হয়েছে ইন্টারন্যাশনাল যে ডান্স ফেস্টিভ্যাল, সেই ডান্স ফেস্টিভ্যালটা নিয়ে আমরা ওই প্রোগ্রাম অনুষ্ঠানটি আজকের দিন আমরা করি। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।